ইনকাম ট্যাক্স ট্যাক্সের 5টা হেড রয়েছে। 5টা হেডের মধ্যে প্রথম 4টে হেডে যখন তোমার কোনো ইনকাম ফল করছে না, কোনো ইনকাম পড়ছে না, তখন সেই ইনকাম এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। ইনকাম ফ্রম আদার সোর্স এসে যাবে সেই ইনকাম। ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে কি কি ইনকাম আসছে তাহলে দেখো। ডিভিডেন্ড ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্সে আসবেই, ঠিক আছে। ডিভিডেন্ড ইনকাম আদার সোর্সে তো আসবে, কিন্তু এটা ট্যাক্সেবল হবে না। দেখানো হবে আদার সোর্সে, কিন্তু ট্যাক্সেবল হবে না, নীল। ট্যাক্সেবল অ্যামাউন্ট ইজ নীল। ডিভিডেন্ড ফ্রম হুইচ কোম্পানি? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি is not taxable. Dividend from foreign company is taxable. Dividend from যদি ইন্ডিয়ান কোম্পানি নট ট্যাক্সেবল হয়, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি তাহলে কি হয়ে যাবে? ট্যাক্সেবল। কোন হেডে ট্যাক্সেবল হয়ে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স থেকে। লটারি ইনকাম, লটারি উইনিংস কোথা থেকে তো পেয়েছি? ডিভিডেন্ডের সেকশনটা বলুন, সেকশনটা ডিভিডেন্ডের মানে আমি কোন সেকশনে ছাড়টা নিব, কোন সেকশনে? ডিভিডেন্টের সেকশন তোমার সেকশন ডিভিডেন্টের সেকশন এটা হচ্ছে সেকশন 222 ডাবল সেকশন হচ্ছে। আচ্ছা, তুমি আদার্স সেকশন দিয়ে পড়তে চাইলে কিন্তু এখানে তোমাদের সেকশন দিয়ে নেই। সেকশন দিয়ে পড়তে চাইলে নাহলে নাহলে তো আমি ছাড়টা পাবো না। না, আমি যদি আদার সোর্স সিলেক্ট করে যদি না সেকশনটা চুজ করি, তাহলে আমাকে ছাড় দেবে কি করে? সেকশন ফর্ম চুজ কি করার করে দরকার বুঝবে নেই। এটাকে ইন্ডিয়ান কোম্পানি না ফরেন কোম্পানি? সেকশন, আচ্ছা আমি তোমাকে ফর্ম দেখাচ্ছি। আচ্ছা, ওটা ডাউনলোড হোক তারপরে দেখা যাবে। আইটিআর ওপেন করে এখন ওখানে চলো। ঠিক আছে, ঠিক আছে।
ইনকাম ফ্রম লটারি, যে কোনো লটারি, গভর্নমেন্ট যে লটারি ইস্যু করে থাকে, সেল করে থাকে। ক্রসওয়ার্ড পাজেল, ক্রসওয়ার্ড পাজেল বলতে তোমার যে খবর কাগজে দেখবে কিভাবে থাকে, এগুলো হচ্ছে ক্রসওয়ার্ড পাজেল। রেসেস ইনক্লুডিং হর্স রেসেস, কার্ড গেম, কার্ড গেম বলতে তাস খেলার কথা বলছে। গেম অফ এনি সোর্ট অফ গ্যাম্বলিং অর বেটিং, যে কোনো গ্যাম্বলিং, মেলায় যে দেখে থাকো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গেম থাকে মেলাতে, যেখানে তোমাকে টাকা লাগাতে বলা হয়, ঠিক আছে? তো ওই গেমগুলো তোমার এখানে কভার হয়ে যাবে। ইনকাম ফ্রম সিকিউরিটিজ, সিকিউরিটিজ বলতে এখানে শেয়ার বলছে, শেয়ার বলছে, ডিবেঞ্চার বলছে। শেয়ার ডিবেঞ্চারের ইন্টারেস্ট এখানেও কভার হয়ে যাবে। গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট সিকিউরিটিজ বলতে ট্রেজারি বিলের কথা বলছে। রেন্টাল ইনকাম, রেন্টাল ইনকাম মেশিনারি, প্ল্যান্ট, ফার্নিচার থেকে। যদি তোমার বিজনেস মেশিনারি, প্ল্যান্ট, ফার্নিচার থেকে হয়, বিজনেসটা যদি তোমার মেশিনারি ভাড়ায় দেওয়া, প্ল্যান্ট ভাড়ায় দেওয়া, ফার্নিচার ভাড়ায় দেওয়া হয়, তাহলে কিন্তু ওটা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশনে চলে যাবে, না তো এখানে এসে যাবে। যদি তোমার ওটা বিজনেস না হয়, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সেসে যাবে, মেশিনারি থেকে রেন্ট, প্ল্যান্ট থেকে রেন্ট, ফার্নিচার থেকে রেন্ট। কিমিন ইন্স্যুরেন্স, কিম্যান ইন্স্যুরেন্স বলতে সাপোজ তোমার এমপ্লয়ার তোমার উপরে ইন্স্যুরেন্স করেছিল, তোমার উপরে ইন্স্যুরেন্স করেছিল কারণ তুমি হচ্ছ বিজনেস ওই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে কোনো কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের উপরে যদি ইন্স্যুরেন্স থাকে আর সে যদি রিটায়ার করে যায়, ঠিক আছে, তাহলে ইন্স্যুরেন্স থেকে যে টাকা পাবে, কিম্যান ইন্স্যুরেন্স থেকে, নাম হচ্ছে কিম্যান ইন্স্যুরেন্স, কিম্যান ইন্স্যুরেন্স থেকে যে টাকা পাবে সেটা কোথায় এসে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স এসে যাবে। আর স্যালারি ইনকামে তখন এসে যাবে যদি সে এমপ্লয়মেন্টে থাকে, যদি সে এমপ্লয়মেন্টে থাকে, এমপ্লয়মেন্টে থাকাকালীন যদি সে ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যায়, তখন স্যালারি ইনকামে এসে যাবে, ঠিক আছে, না তো আদার সোর্স এসে যাবে। আর বিজনেস ইনকামে কখন আসবে? সাপোজ যদি টাকাটা কোম্পানি নিয়ে নেয়, যদি টাকাটা কোম্পানি নিয়ে নেয়, পলিসি এমন নিয়েছে যে টাকাটা পাবে কোম্পানি, যদি এমপ্লয়ির কিছু হয় তাহলে এমপ্লয়ি পাবে, না তো কোম্পানি পেয়ে যাবে। তো সেক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার বিজনেস ইনকামে এসে যাবে। তাহলে কিম্যান ইন্স্যুরেন্স কখন আদার সোর্সে এসে যাবে? যদি তোমার এমপ্লয়মেন্ট না থাকে, তুমি রিটায়ার করে গেছো, তখন যদি পাও, তখন এসে যাবে আদার সোর্সে। যদি তোমার এমপ্লয়মেন্ট থাকে তখন পাচ্ছ, তখন এসে যাবে স্যালারি ইনকামে। যদি কোম্পানি ওটা নেয়, তাহলে কোম্পানির ওটা তো বিজনেস ইনকাম হয়ে যাবে। এমপ্লয়ির যে কিম্যান ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে টাকা, সেটা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো দেখছি বা কতটা হয়েছে।
এখানে দেখো ইনকাম ফ্রম আদার সোর্সে পরপর রয়েছে, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এখানে সব তো নামই লেখা রয়েছে। ঠিক আছে, আচ্ছা ডিভিডেন্ডে তাহলে ফরেন কোম্পানি ওটা বুঝবে কি করে, ইন্ডিয়ান না ফরেন? আরে ওরকম তো তোমার কিছু লেখা নেই তুমি ডিভিডেন্ডটা। তোমার ইয়েকে জিজ্ঞেস করবে, তোমার ক্লায়েন্টকে তুমি জিজ্ঞেস করবে যে তোমার কোন কোম্পানির ডিভিডেন্ড, বলবে কোন কোম্পানিতে ইনভেস্ট করেছো। হ্যাঁ সেটা তো ক্লায়েন্টকে তো জিজ্ঞেস করব, সেটা তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করব, কিন্তু এই ইনকাম ট্যাক্স ফর্মে মানে কি বলবো, ইনকাম ট্যাক্স এই ফর্মটা অনুযায়ী মানে ডিপার্টমেন্ট কি করে জানতে পারবে এটা কোন কোম্পানির ডিভিডেন্ড, আমি ওটা বলছি। অত ডিটেল দিতে হয় না, তুমি যখন এক্সাম নিচ্ছ, ছাড় নিচ্ছ, তার মানে তুমি ওইটা দেখাবে না। হ্যাঁ এখানে যেটা আছে এটা তোমাকে দেখাতে হবে, এখানে যে ডিভিডেন্ড এটা তোমার ফরেন কোম্পানির হবে, কারণ নট এক্সাম আন্ডার সেকশন, এই সেকশনে এক্সামশন রয়েছে, ডিভিডেন্ডটা রয়েছে তোমার সেকশন 2 তে, সাবসেকশন 2 আর এক্সামশনটা এই সেকশনে রয়েছে। যদি এটা এইখানে যেটা দেখাবে এটা হচ্ছে এক্সাম নয়, আর যদি তুমি এক্সাম দেখাও তো মানে ফরেন কোম্পানি, এক্সাম দেখালে সেটা ইন্ডিয়ান কোম্পানি। মানে ইন্ডিয়ান কোম্পানি। এক্সাম হ্যাঁ। ইনকাম, এক্সাম ইনকামের তোমার লিস্ট রয়েছে, এক্সাম ইনকামের এখানে এক্সাম ইনকামের লিস্ট রয়েছে, কোথায় রয়েছে এখানে এক্সাম ইনকাম, ওর একটা স্পেশাল শিডিউল রয়েছে, তুমি সেখানে দেখাবে এক্সাম ইনকাম শিডিউলে গিয়ে দেখাবে। এই যে দেখো এক্সাম ইনকাম, ডিটেলস অফ এক্সাম ইনকাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ডিটেলস অফ এক্সাম ইনকাম, শিডিউল ইআই, শিডিউল ইআই বলে দেখতে পাচ্ছ। শিডিউল ইআই এখানে আমার লেখা যাবে না, লিখতে পারা যাবে না কারণ এটা অন্য ফর্ম রয়েছে। এই দেখো সিলেক্ট করে দিচ্ছি, দেখো ইন্টারেস্ট ইনকাম, তারপরে ডিভিডেন্ড ইনকাম ফ্রম ডোমেস্টিক কোম্পানি লেখা রয়েছে, নট এক্সিডিং 10 লাখ। যদি 10 লাখের বেশি হয় তখন আবার ট্যাক্সেবল হয়ে যাবে। প্রথমেই তোমার শিডিউলের নাম কি আছে, তখন পুরোটাই ট্যাক্সেবল তো? হ্যাঁ তখন পুরোটাই ট্যাক্সেবল হবে। শিডিউল ইআই লেখা রয়েছে, দেখো শিডিউল ইআই এক্সাম ইনকাম, ডিটেলস অফ এক্সাম ইনকাম, এইখানে তোমাকে এক্সাম ইনকামের সব দিতে হবে, এগ্রিকালচারাল ইনকাম দিতে হবে, এগ্রিকালচারাল ইনকামে কত এক্সপেন্ডিচার করেছো দিতে হবে, এখানে দিতে হবে সবকিছু। ঠিক আছে, আরো রয়েছে আদার, তুমি যতগুলো যা যা থাকবে এখানে অ্যাড করতে থাকবে, অ্যাড আছে এখানে 4-5। যার স্যার শুধু ইনকাম ফ্রম আদার সোর্সেস থাকবে সে তাহলে আইটিআর 1 ফিল আপ করবে? আইটিআর 1 ফিল আপ করবে, শুধু শুধু কি আছে আদার সোর্সের আদার ইনকাম, ইনকাম। শুধু আদার ইনকাম হ্যাঁ, থাকলে হ্যাঁ। তোমার আইটিআর ফিল আপ করার দরকার কি, আইটিআর তো যাদের স্যালারি আছে তখন আইটিআর 2, আইটিআর আচ্ছা 2 তখন এখানে কি আইটিআর লেখা 2। রয়েছে দেখো, ফর ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট অ্যান্ড হ্যাভিং ইনকাম ফ্রম স্যালারি লেখা রয়েছে, ইনকাম ফ্রম স্যালারি যার রয়েছে সে করবে আইটিআর 1। তো আদার সোর্সেস তো রয়েছে। আরে আদার সোর্স থাকলে তোমার স্যালারি ইনকাম কি রয়েছে, স্যালারি তো নেই, স্যালারি তো নেই, হ্যাঁ স্যালারি নেই কিন্তু কম। হুম। তাহলে স্যালারি তোমাকে তো নাম ফিল আপ করতে হবে, এমপ্লয়ারের ওখানে তো স্যালারি দিতে হবে যে এত টাকা স্যালারি না দিলে তোমার ওখানে যে ডিডাকশন রয়েছে 50,000 টাকা ও তো অটোমেটিক নিয়ে নেবে, বুঝতে পারলে? তো তোমার আইটিআর 2 তে তোমার এখানে কি বলেছে, ফর ইন্ডিভিজুয়াল এইচইউএফ যার বিজনেস ইনকাম নেই, যার বিজনেস ইনকাম নেই সে আইটিআর 2 করবে।
যার বিজনেস ইনকাম নেই, অন্য জায়গা থেকে ইনকাম রয়েছে, তার মানে আদার সোর্সের ইনকাম থাকলে আমি কি করতে পারি? আমার শুধু আদার সোর্সের ইনকাম রয়েছে, আমি তাহলে কি ফিল আপ করতে পারি? আমি তাহলে ফিল আপ করতে পারি ITR 2, ঠিক আছে? তাহলে দেখলে যে এক্সামড ইনকামের জন্য স্পেশাল শিডিউল রয়েছে, ওখানে বসাতে হবে। চলো আবার ফিরে যাই ওখানে। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্সে আবার কিছু এসে যাবে। ইনকাম ফ্রম আদার সোর্সে ইন্টারেস্ট অন কম্পেনসেশন। এটা কি ইন্টারেস্ট অন কম্পেনসেশনটা কি আদার সোর্সে এসে যাবে? এটা কি জিনিস ইন্টারেস্ট অন কম্পেনসেশন? সাপোজ তোমার ল্যান্ড, তোমার ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, তোমার ল্যান্ড সরকার নিয়ে নিয়েছে, এবার সেই কম্পেনসেশন দিতে দেরি করছে, ঠিক আছে? তোমার যে ল্যান্ডের যে অ্যাকুইজিশন ডেট রয়েছে, ল্যান্ড যেই ডেটে তোমার কাছ থেকে গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সেই ডেট থেকে তুমি যেই ডেটে তুমি কম্পেনসেশন পাচ্ছ গভর্নমেন্টের কাছ থেকে, তার একটা পার্টিকুলার ডেট রয়েছে। তাহলে এই যে ডেটের ডিফারেন্স, যেই ডেটে তোমার কাছ থেকে ল্যান্ডটা নেওয়া হলো, কম্পালসারি অ্যাকুইজিশন অফ ল্যান্ড, আর যেই ডেটে তুমি কম্পেনসেশন পাচ্ছ, এই দুটো ডেটের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, দুটো ডেট আলাদা আলাদা হতে পারে। সেক্ষেত্রে তোমার যে ইন্টারেস্ট সেই কম্পেনসেশনের উপরে, সেটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইন্টারেস্ট রিসিভ অন কম্পেনসেশন। और এনহ্যান্স কম্পেনসেশনটা কি? এনহ্যান্স কম্পেনসেশন, সাপোজ তুমি কি করেছো, ল্যান্ড অ্যাকুইজিশন গভর্নমেন্ট, তোমার একটা ল্যান্ড ছিল যেটা 40 লাখে গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, 40 লাখে গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু তুমি সেটাতে স্যাটিসফাই নও, তুমি সেটাতে স্যাটিসফাই নও, তোমার 40 লাখের জায়গায় হবে, তুমি বলছো যে এটা 50 লাখ হওয়া উচিত, মার্কেট ভ্যালু 50 লাখ রয়েছে, গভর্নমেন্ট কম নিয়ে নিয়েছে। তুমি সেই জন্য কি করলে? কোর্টে কেস করলে, ঠিক আছে? কোর্টে কেস করলে, তারপরে তুমি কোর্টে কেস যে করেছো জিতে গেলে, তখন যে কম্পেনসেশন পাচ্ছ, তখন যতটা এক্সট্রা কম্পেনসেশন পাচ্ছ তাকে আমরা বলবো এনহ্যান্সড কম্পেনসেশন। এনহ্যান্সড কম্পেনসেশন, এনহ্যান্সড কম্পেনসেশনের উপরে তাহলে যে ইন্টারেস্ট তুমি পাবে, ডিলে হচ্ছে কারণ দেরি করে পাবে, কেস করেছো, তারপরে রেজাল্ট আসবে, তারপরে তুমি সেই কম্পেনসেশনের টাকা পাবে। তাহলে তোমার ডেট অফ অ্যাকুইজিশন থেকে, তুমি যে ডেটে টাকা পাচ্ছ ওই এনহ্যান্স কম্পেনসেশন, তার মধ্যে যে ডিফারেন্স সেই ডেটের, তার উপরে যে ইন্টারেস্ট পাবে সেই কম্পেনসেশনের উপরে, এনহ্যান্স কম্পেনসেশনের উপরে, ওটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। তারপরে কি আছে? এমপ্লয়ি ওয়েলফেয়ার টুয়ার্ডস এমপ্লয়ি কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম। স্টাফ ওয়েলফেয়ার স্কিমে তুমি কন্ট্রিবিউট করার জন্য, স্টাফ ওয়েলফেয়ার স্কিমে কন্ট্রিবিউট করার জন্য তুমি কি করেছো? এমপ্লয়ির কাছ থেকে নিয়েছো, এমপ্লয়ির থেকে কেটে রেখেছো, ঠিক আছে? এমপ্লয়ির থেকে কেটে রেখেছো, তাহলে সেটা কোথায় এসে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সেস। যদি তুমি সেটাকে বিজনেস ইনকাম হিসাবে ট্রিট না করে থাকো, ইফ দ্য সেম ইজ নট ট্যাক্সেড অ্যাজ বিজনেস ইনকাম, তাহলে কি বললাম? তুমি প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করার জন্য এমপ্লয়ির কাছ থেকে কেটে রেখেছো, এমপ্লয়ির কাছ থেকে কেটে রেখেছো, আর সেটা সেটা তুমি জমা করনি, সেটা তুমি জমা করনি, এমপ্লয়ি থেকে কেটে রেখেছো, তাহলে সেটা কি হিসাবে ট্রিট হবে? সেটা যদি তুমি বিজনেস ইনকাম হিসাবে না ট্রিট করো, সেটা তুমি বিজনেস ইনকাম যদি হিসাবে না দেখাও, তাহলে এটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করার জন্য এমপ্লয়ির কাছ থেকে কেটে রেখেছো, বা সুপার অ্যানুয়েশন ফান্ডে কন্ট্রিবিউট করার জন্য কেটে রেখেছো। অ্যাডভান্স মানি ফরফিটেড, অ্যাডভান্স মানি ফরফিটেড এটা কি? এটাও তোমার ইনকাম ফ্রম আদার সোর্সে এসে যাবে। অ্যাডভান্স মানি ফরফিটেডটা কি? সাপোজ তুমি কাউকে তোমার ল্যান্ড বিক্রি করবে, তুমি কাউকে তোমার ল্যান্ড বিক্রি করবে, ঠিক আছে?
তার জন্য তুমি অ্যাডভান্স নিয়ে রেখেছো, ওকে বলেছো যে তুমি যতক্ষণ না পুরো টাকা দিচ্ছ, যতক্ষণ না পুরো টাকা দিচ্ছ ততক্ষণ ল্যান্ড ট্রান্সফার করা হবে না, ঠিক আছে? সাপোজ 50 লাখ টাকার ল্যান্ড ও তোমাকে 5 লাখ টাকা দিয়েছে, এখনো 45 লাখ টাকা বাকি। তারপরে কিছুদিন পরে ও বললো, 5 লাখ টাকা দেওয়ার পরে ও বললো কি আমি আর ল্যান্ড নেব না, ঠিক আছে, আমি আর ল্যান্ড নেব না। তুমি কি করলে, তুমি ওই যেটা অ্যাডভান্স দিয়েছিল ও, সেটা আর তুমি রিটার্ন করলে না, কারণ তোমার সাথে এগ্রিমেন্ট ছিল যে নিলে পুরো টাকাটা দিতে হবে, আর যদি কিছু টাকা দাও সেটা কিন্তু আর রিটার্ন পাবে না। তাহলে তুমি কি করলে, ফরফিট করে নিলে, ওইটা তুমি আর দিলে না, ওটা কি হয়ে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সেসে এসে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সেসে এসে যাবে। ওটাই বলতে চাইছে অ্যাডভান্স মানি ফরফিটেড। তাহলে এনি সাম রিসিভড অ্যাজ অ্যাডভান্স ইন দ্য কোর্স অফ নেগোসিয়েশন ফর ট্রান্সফার অফ কি অ্যাসেট, হোয়াট অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট। ইফ সাচ সাম ইজ ফরফিটেড, তুমি আর সেটা নিয়ে নিয়েছো আর ফেরত দাওনি, ফরফিটেড, and the negotiation do not result in transfer of such capital asset, তুমি ক্যাপিটাল অ্যাসেটটাও ট্রান্সফার করোনি, তো এটাই কি বলা হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেসের ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে তারপর কি আছে, ভ্যালু অফ প্রপার্টি রিসিভড উইথাউট কনসিডারেশন। যদি কোনো প্রপার্টি তুমি রিসিভ করে থাকো, যদি কোনো প্রপার্টি তুমি রিসিভ করে থাকো উইথাউট কনসিডারেশন, তখন কি হয়ে যাবে, ওটা ইনকাম ফ্রম আদার সোর্সেসে ট্যাক্সেবল হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, সাপোজ তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তোমায় কি করেছে, একটা ল্যান্ড গিফট করেছে, ল্যান্ড গিফট করেছে, ঠিক আছে, ল্যান্ড গিফট করেছে, কোনো টাকা নেয়নি, তো এটা তোমার হাতে কোথায় ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। কত টাকা দিয়ে ট্যাক্সেবল হবে, ল্যান্ডের দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু কত রয়েছে, ল্যান্ডের দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু কত রয়েছে। তার মানে ওটা যদি ফেয়ার মার্কেট ভ্যালু কত রয়েছে, যদি ওটা মার্কেটে বিক্রি করা হতো, ল্যান্ডটা তোমাকে ফ্রিতে না দিয়ে যদি ওটা মার্কেটে বিক্রি করা হতো, তাহলে কত টাকা তোমার ফ্রেন্ড পেত, বা তোমাকে কত দিতে হতো, তোমাকে কত দিতে হতো, কারণ তোমারই হাতে ট্যাক্সেবল হচ্ছে, ট্যাক্সেবল ইন ইউর হ্যান্ড, তো তোমাকে কত টাকা দিতে হতো, বা ফ্রেন্ড যদি বিক্রি করতো সে কত টাকা পেত সেল করে, সেই একই জিনিস। তো সেটাই হবে, কতটা, সাপোজ ল্যান্ডটা বিক্রি করলে ও পেতো 10 লাখ টাকা, তোমাকে ফ্রিতে দিয়েছে, তাহলে 10 লাখ টাকা তোমার ইনকাম হয়ে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে স্যার হেডিং, একটা অ্যামাউন্ট থাকে না স্যার, ওটার উপরে গেলে তো স্যার তখন ওটা ইনকাম ফ্রম আদার সোর্স হবে, একটা অ্যামাউন্ট আচ্ছা, থাকে না স্যার। ল্যান্ডের ক্ষেত্রে যেটা রয়েছে, ল্যান্ডের ক্ষেত্রে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে রয়েছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু, স্ট্যাম্প ডিউটি ভ্যালু, স্ট্যাম্প ডিউটি ভ্যালু রয়েছে। সাপোজ মার্কেট ভ্যালু রয়েছে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু রয়েছে 9 লাখ টাকা, স্ট্যাম্প ডিউটি ভ্যালু রয়েছে 9 লাখ টাকা, আর মার্কেট ভ্যালু রয়েছে 10 লাখ টাকা, তাহলে কতটা ট্যাক্সেবল হবে, 9 লাখ কি 10 লাখ? 9 লাখ। হ্যাঁ, ট্যাক্সেবল হবে 9 লাখ, কারণ তোমার যতটা ট্যাক্সেবল হবে সেটা স্ট্যাম্প ডিউটি ভ্যালুর উপরেও যাবে না, যে অ্যামাউন্টটা ট্যাক্সেবল হবে সেটা স্ট্যাম্প ডিউটি ভ্যালুর উপরে যাবে না, ম্যাক্সিমাম স্ট্যাম্প ডিউটি ভ্যালুর অ্যামাউন্টটা ট্যাক্সেবল হবে। স্ট্যাম্প ডিউটি স্ট্যাম্প ডিউটি ভ্যালু বলতে যে ভ্যালুর উপর স্ট্যাম্প ডিউটি পে করতে হয়, রেজিস্ট্রেশন করাতে গেলে ওরা ভ্যালুয়েশন করবে, বুঝতে পারলে, ওরা ভ্যালুয়েশন করে ওদের হিসাবে কতটা স্ট্যাম্প ডিউটি লাগবে, কত টাকার রেজিস্ট্রেশন করানোর জন্য, সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালু। ডিউটি ভ্যালুটা স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা
স্ট্যাম্প ডিউটি ভ্যালু ওরা ক্যালকুলেট করবে ওদের হিসাবে, রেজিস্টার অফিসে। হ্যাঁ, ওদের হিসেবে আমি বলছি কি যে মার্কেট ভ্যালুর থেকে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা বেশি হয়, তাহলে মার্কেট ভ্যালু লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার, আচ্ছা হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে। whichever is এরপরে ইনকাম ফ্রম আদার সোর্সেস এসে যাবে ডাইরেক্টর ফিজ। ডাইরেক্টর যদি কোনো ফিজ নেয় কোম্পানি থেকে তাহলে ডাইরেক্টরের হাতে ট্যাক্সেবল হবে ইনকাম ফ্রম আদার সোর্সেসে। ইনকাম ফ্রম সাবলেটিং, ইনকাম ফ্রম সাবলেটিং বলতে তুমি ভাড়ায় নিয়েছে এ বাড়িটা, তুমি আবার অন্যকে ভাড়ায় দিয়েছো। তুমি এক্স এর কাছ থেকে ভাড়ায় নিয়েছো, মিস্টার এক্স এর কাছ থেকে। তুমি হচ্ছে সাগর, সাগর এক্স এর কাছ থেকে ভাড়ায় নিয়ে ওয়াই কে দিয়েছে, মিস্টার ওয়াই কে। তোমাদের সাউন্ড হচ্ছে, কার বন্ধ করো। সাগর মিস্টার এক্স এর কাছ থেকে নিয়ে ওয়াই কে দিয়েছে, তো সাগর যে ওয়াই এর কাছ থেকে টাকাটা পাবে এটাকে বলা হবে সাবলেটিং। সাবলেটিং, এটাকে বলা হবে সাবলেটিং। তাহলে মিস্টার এক্স এর কাছ থেকে সাগর নিয়ে বাড়ি ভাড়ায় আবার দিয়েছে কাকে, ওয়াই কে, তাহলে ওয়াই এর কাছ থেকে সাগর যেটা পাবে সেটা হবে ইনকাম ফ্রম সাবলেটিং, ওটা ট্যাক্সেবল হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট কোথায় ট্যাক্সেবল হয়ে যাবে, ইনকাম ফ্রম আদার সোর্সে। ব্যাংক ডিপোজিট, ব্যাংক ডিপোজিট মিন্স এফডি। এগ্রিকালচারাল ইনকাম রিসিভ আউটসাইড ইন্ডিয়া ট্যাক্সেবল হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্সে। আউটসাইড ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এগ্রিকালচারাল ইনকাম ইন ইন্ডিয়া কি হবে, এগ্রি ইনকাম ইন ইন্ডিয়া, এগ্রি ইনকাম ইন ইন্ডিয়া কি এক্সামটা আছে, এক্সামটা আছে, কিন্তু আউটসাইড ইন্ডিয়া যখন হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে। ইন ইন্ডিয়ার যে এগ্রিকালচারাল ইনকাম ইন ইন্ডিয়া, এখানে তোমার যে জাভা সফটওয়্যারটা ছিল এখানে দেখো, এখানে এক্সামড ইনকামে তুমি দেখাবে, তাহলে কোনটা দেখাবে, ইন ইন্ডিয়ার ইনকাম না আউটসাইড ইন্ডিয়ার ইনকাম। এই যে এগ্রিকালচারাল ইনকাম রয়েছে, এক্সামড ইনকাম, ডিটেলস অফ এক্সামড ইনকাম, এক্সামড ইনকামে তাহলে কোন ইনকাম আসবে, ইন ইন্ডিয়ার ইনকাম আসবে। এগ্রিকালচারাল রিসিপ্ট, এগ্রিকালচার থেকে কি কি কত টাকা পেয়েছো, সেখান থেকে তোমার কত খরচা হয়েছে, আগের বছর কোনো এগ্রিকালচারাল লস ছিল কিনা, আনঅ্যাবজর্ব এগ্রিকালচারাল লস আগের বছরে ছিল কিনা, ঠিক আছে। তো নেট এগ্রিকালচারাল ইনকাম তারপরে এসে যাবে। ডাইরেক্টর কমিশন এটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কমিশন, কেউ যদি ইন্স্যুরেন্সের সাইড বিজনেস করে থাকে না, যে ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে থাকে, তাহলে তুমি যদি ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে কাজ করে থাকো মাঝে মধ্যে, তো এখানে এসে যাবে। কমিশন ফ্যামিলি পেনশন, ফ্যামিলি পেনশন যদি পেয়ে থাকো, ফ্যামিলি পেনশন বলতে কেউ যদি মারা যায়, ডিজিজড এমপ্লয়ি, কোনো এমপ্লয়ি মারা গিয়েছে, তার যে ফ্যামিলি মেম্বার যে ইনকামটা পেয়ে থাকবে, তো যে পাচ্ছে তার হাতে এটা ট্যাক্সেবল হয়ে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আনডিসক্লোজড সোর্স, তুমি যদি আনডিসক্লোজড সোর্স থেকে তোমার ইনকাম হয়ে থাকে, সাপোজ তোমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা এসে গেছে, কেউ জমা করে দিয়েছো, ঠিক আছে, আর তুমি বলতে পারছো না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে যে তোমার এই 10 লাখ টাকা কোথা থেকে এসেছে, তুমি সোর্স বলতে পারছো না। বা তুমি কোনো জায়গায় ইনভেস্ট করেছো 1 কোটি টাকা, কিন্তু তুমি দেখাতে পারছো না ইনকাম, ইনকাম দেখাতে পারছো না, তার এগেনস্টে তোমার 1 কোটি টাকা কোথায় এসেছে, 1 কোটি টাকা কোথা থেকে এসেছে,
ঠিক আছে? তাহলে তোমাকে তো ট্যাক্স দিতে হবে যত টাকা তুমি প্রপার্টি কিনেছো, তার মানে ধরে নেওয়া হবে যে তোমার অত টাকা ইনকাম। ঠিক আছে? কিন্তু তুমি সোর্স দেখাতে পারছো না কোন সোর্স থেকে তোমার ইনকাম হচ্ছে। তো তাহলে সেটা কোন সোর্সে এসে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্স। যখন তুমি বলতে পারছো না যে কোন সোর্স থেকে তোমার ইনকাম, তখন সেটা এসে যাবে ইনকাম ফ্রম আদার সোর্স। যখন তুমি ডিসক্লোজ করতে পারছো না তোমার সোর্স অফ ইনকাম কোন জায়গা থেকে ইনকাম হয়েছে, কিন্তু ইনকাম তো হয়েছে, টাকা তো এসেছে, তখন ধরে নেওয়া হবে ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স সেটাকে দেখানো হবে। ঠিক আছে, তারপরে তাহলে গিফট, ট্যাক্সেবিলিটি অফ গিফট। গিফট কতটা ট্যাক্সেবল হবে? গিফট কতটা ট্যাক্সেবল হবে? পুরা ট্যাক্সেবল হবে না ছাড় আছে? দেখো, আচ্ছা গিফটের ক্ষেত্রে তাহলে কি বলছে যে গিফট যদি তোমার টাকাতে হয়, মানে ক্যাশে গিফট পেয়েছো, এনএসসি তে গিফট পেয়েছো, চেকে গিফট পেয়েছো, কেউ তোমাকে চেক দিয়ে দিয়েছে, কেউ তোমাকে ক্যাশের বান্ডেল দিয়ে দিয়েছে, কেউ তোমাকে তোমার নামে এফডি করে দিয়েছে, কেউ তোমাকে ড্রাফট দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমার নামে এইসব কেউ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যদি এগ্রিগেট ভ্যালু, এগ্রিগেট ভ্যালু 50,000-এর বেশি হয়, এগ্রিগেট ভ্যালু যদি 50,000-এর বেশি হয়, তাহলে কিন্তু ফুলি ট্যাক্সেবল হয়ে যাবে, তাহলে কিন্তু ফুলি ট্যাক্সেবল হয়ে যাবে। এর মানে কি হলো, যদি 50,000-এর কম হয় তাহলে কি ট্যাক্সেবল হবে? ট্যাক্সেবল হবে না। যদি 50,000-এর বেশি হয়, ক্যাশে গিফট, চেকে গিফট, এফডি তে গিফট, মানে এফডি তোমার নামে করে দিয়েছে, এনএসসি তোমার নামে কেউ করে দিয়েছে, তো সেক্ষেত্রে পুরোটা ট্যাক্সেবল হয়ে যাবে যদি 50,000-এর বেশি হয়। ঠিক আছে, গিফট। এরপরে তাহলে ইমুভেবল প্রপার্টিতে আসো। ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি উইদাউট কনসিডারেশন, মানে ফ্রিতে পাচ্ছ, গিফট হিসাবে পাচ্ছ, বা ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। ইনঅ্যাডিকুয়েট মানে যত টাকা ওই ইমুভেবল প্রপার্টির ভ্যালু, তুমি অত টাকা দিচ্ছ না, ওর থেকে কম দিচ্ছ, ওর থেকে কম পে করছো, তার মানে তোমার কোথাও না কোথাও লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনে ইমুভেবল প্রপার্টি পাচ্ছ, অথবা কোনো টাকাই দাওনি, উইদাউট কনসিডারেশন, ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন অর উইদাউট কনসিডারেশন কোনো ইমুভেবল প্রপার্টি পাচ্ছ। সেক্ষেত্রে দেখতে হবে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু কি আছে। ঠিক আছে, যদি এটা কখন, এটা কোন সিচুয়েশনে, এটা তোমার যখন উইদাউট কনসিডারেশন, উইদাউট কনসিডারেশনে তাহলে দেখতে হবে তোমার স্ট্যাম্প ডিউটি যে রয়েছে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু যে রয়েছে, স্ট্যাম্প ডিউটি ভ্যালু যে রয়েছে সেটা কি 50,000-এর বেশি? যদি 50,000-এর বেশি হয়, তাহলে কি বললাম, যদি উইদাউট কনসিডারেশনে তুমি কোনো ইমুভেবল প্রপার্টি পেয়ে থাকো আর তার স্ট্যাম্প ডিউটি ভ্যালু 50,000-এর বেশি, তাহলে পুরোটাই কি হয়ে যাবে? ট্যাক্সেবল হয়ে যাবে। সাপোজ স্ট্যাম্প ডিউটি ভ্যালু কোনো প্রপার্টি 60,000 টাকা, তাহলে ইমুভেবল প্রপার্টি এটা তাহলে 50,000-এর বেশি, তাহলে পুরো 60,000 টাকা কি হয়ে যাবে? ট্যাক্সেবল হয়ে যাবে। যদি 50,000-এর কম হয় তাহলে তো ট্যাক্সেবল হবে না, ইনডাইরেক্টলি বলেই দিচ্ছে। ইমুভেবল প্রপার্টি, আচ্ছা এখানে বলেছে তারপরে যে সিচুয়েশনটা রয়েছে, তারপরে সিচুয়েশনটা রয়েছে ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। তুমি তো টাকা দিয়ে কিনছো, টাকা দিয়ে কিনছো কিন্তু সেটা মার্কেট ভ্যালু থেকে কম, কম টাকা দিয়েছো, ইনঅ্যাডিকুয়েট, সেটা অ্যাডিকুয়েট নয়, যথেষ্ট নয়। তো সেক্ষেত্রে দেখতে হবে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু আর তুমি যে টাকাটা দিচ্ছ, ওই অ্যাসেটের যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু রয়েছে আর তুমি যে টাকাটা দিচ্ছ, তার ডিফারেন্স
তার ডিফারেন্স কি 50,000-এর বেশি? যদি সেটা 50,000-এর বেশি হয় তাহলে পুরাটা ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে দুটো কেস রয়েছে ইমুভেবল প্রপার্টি, একটা হচ্ছে উইথাউট কনসিডারেশন, আর একটা হচ্ছে উইথ কনসিডারেশন বাট ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। উইথাউট কনসিডারেশনে তো স্ট্যাম্প ডিউটি ভ্যালু 50,000-এর বেশি থাকলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আর ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনে বলা হচ্ছে যে তুমি স্ট্যাম্প ডিউটি ভ্যালু দেখো, স্ট্যাম্প ডিউটি ভ্যালু সাপোজ 1,00,000 টাকা, কিন্তু তাকে দিচ্ছ, যার কাছ থেকে এটা নিচ্ছ তাকে দিচ্ছ তুমি সাপোজ 30,000 টাকা। স্ট্যাম্প ডিউটি ভ্যালু 1,00,000, কিন্তু তাকে দিচ্ছ তুমি 30,000। তাহলে তোমার যে ডিফারেন্স আসছে, তোমার 70,000 টাকার ডিফারেন্স আসছে, তাহলে এটা তো 50,000-এর বেশি। 70,000 50,000-এর বেশি, তাহলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে কত টাকা ট্যাক্সেবল হয়ে যাবে? 70,000 টাকা ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এসে যাও মুভেবল প্রপার্টিতে। মুভেবল প্রপার্টি কি বলেছে? মুভেবল প্রপার্টি একটা হচ্ছে উইথাউট কনসিডারেশন, মানে কোনো টাকাই দাওনি, উইথাউট কনসিডারেশন 1 টাকাও দাওনি। তারপরেরটা বলেছে ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশন। যদি উইথাউট কনসিডারেশন হয় তাহলে দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু। মুভেবল প্রপার্টির ক্ষেত্রে তাহলে তুমি কি দেখছো? ফেয়ার মার্কেট ভ্যালু দেখছো। ফেয়ার মার্কেট ভ্যালু যদি 50,000-এর বেশি হয় তাহলে তোমার পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে কারুর কাছ থেকে মুভেবল প্রপার্টি নিয়েছো যেটা কি 50,000-এর বেশি, ঠিক আছে, উইথাউট কনসিডারেশনে, তাহলে এটা ইনকাম ফ্রম আদার সোর্সে এসে ট্যাক্সেবল হয়ে যাবে। সাপোজ তোমাকে কেউ বাইক গিফট করেছে, বাইক বাইক তোমার মুভেবল প্রপার্টি না ইমুভেবল প্রপার্টি? মুভেবল প্রপার্টি। আর সেই বাইকের ভ্যালু যদি ফেয়ার মার্কেট ভ্যালু যদি 50,000-এর বেশি হয়, সাপোজ বাইকের ভ্যালু 70,000, তাহলে এটা ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আর যদি ইনঅ্যাডিকুয়েট কনসিডারেশনে নাও, সেক্ষেত্রে দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালু আর তুমি যত টাকা দিচ্ছ। সাপোজ 70,000-এর বাইক তুমি দিচ্ছ 10,000 টাকা, ঠিক আছে, 70,000-এর বাইক তুমি দিচ্ছ 10,000 টাকা, তাহলে তোমার ডিফারেন্স কত আসছে? 60,000। তাহলে এই যে ডিফারেন্সটা 50,000-এর বেশি, ঠিক আছে, তাহলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। পুরোটাই বলতে ডিফারেন্স কত? 60,000। 70,000-এর বাইক তুমি 10,000 দিচ্ছ, তাহলে 60,000 টাকা পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আচ্ছা, এর কিছু এক্সেপশন রয়েছে, দেখে নাও। এক্সেপশন রয়েছে, এই যে গিফটের কথা বলা হলো, এতে কিছু এক্সেপশন রয়েছে। যেমন তুমি যদি পাউসের কাছ থেকে কোনো গিফট পেয়ে থাকো, ব্রাদারের কাছ থেকে গিফট পেয়ে থাকো, সিস্টারের কাছ থেকে গিফট পেয়ে থাকো, এদের কাছ থেকে যদি গিফট পেয়ে থাকো, তাহলে কিন্তু এখানে সব লেখা রয়েছে ব্রাদার, সিস্টার, সিস্টার অফ পাউসের সিস্টার, পাউসের ব্রাদার, পাউসের আবার সিস্টার অফ প্যারেন্টের সিস্টার। তো এদের কাছ থেকে যদি পেয়ে থাকো তাহলে কিন্তু ট্যাক্সেবল হবে না। ওই গিফট গুলো লিমিট পেরিয়ে গেলেও কিন্তু ট্যাক্সেবল হবে না। ওই যে 50,000 ছিল, ওই লিমিট পেরিয়ে গেলেও কিন্তু ট্যাক্সেবল হবে না। বা যদি তুমি ম্যারেজে পেয়ে থাকো, ম্যারেজে পেয়ে থাকো যদি তুমি ম্যারেজে কোনো গিফট পেয়ে থাকো, সেক্ষেত্রেও ট্যাক্সেবল হবে না। যদি উইলে পেয়ে থাকো বা ইনহেরিটেন্স মানে কি বলো? ইনহেরিটেন্স কে জানো? ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স কি বলো?
শুভজিৎ শুভজিৎ বল, শুভজিৎ স্বর্ণকার। শুভজিৎ স্বর্ণকার কি ঘুমিয়ে গেছো? ভুলে হ্যাঁ বলো, ভুলে গেছি, ভুলে গেছি। শোনা গেল না, জোরে বলো। কি বললে? ইনহেরিটেন্স হ্যাঁ, মানে কি? ইনহেরিটেন্স ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? মনে পড়ছে না স্যার, মানে উইল, উইল বলতে কি বোঝায়? উইল ওয়ান টাইপ অফ এগ্রিমেন্ট টাইপের। এগ্রিমেন্ট টাইপ। যদি উইল হচ্ছে কেউ বেঁচে থাকা অবস্থায় যদি তার প্রপার্টি সে যদি ডিস্ট্রিবিউট করে যায়, তো সেটাকে বলা হবে উইল। ঠিক আছে, কেউ বেঁচে থাকা অবস্থায় যদি কেউ তার প্রপার্টি ডিস্ট্রিবিউট করে যায়, তাকে বলা হবে উইল। তাহলে যে পার্সন ওই উইল থেকে পাচ্ছে, মানে কেউ তাকে ডোনেট করে যাচ্ছে উইলের এগেনস্টে, বা ইনহেরিটেন্স বলতে আহ, বাবার যে সম্পত্তি সে কে পাবে, সেগুলো কে পাবে? বাবার সম্পত্তি কে পাবে? তার ছেলে পাবে বা তার মেয়ে পাবে। তো এটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। তো সেক্ষেত্রেও ওপরের যে রুল বললাম সেগুলো অ্যাপ্লাই হবে না, এই যে গিফটের রুল। বা লোকাল অথরিটির কাছ থেকে পাও যদি, তাহলেও সেক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। ইউনিভার্সিটির কাছ থেকে যদি পাও সেটাও অ্যাপ্লাই হবে। প্রপার্টি বলতে কি প্রপার্টি বলা হচ্ছে? এখানে যে প্রপার্টির কথা বলা হচ্ছে, ইমুভেবল প্রপার্টি যখন বলা হবে তখন ল্যান্ড, বিল্ডিং। আদার প্রপার্টি বলতে শেয়ার, সিকিউরিটি, ড্রয়িং, জুয়েলারি, পেন্টিং, বুলিয়ন, এগুলো সব প্রপার্টির আন্ডারে আসছে। ঠিক আছে, এখানে যে প্রপার্টি বলা হচ্ছিল, কোথায় প্রপার্টি বলা হচ্ছিল? মুভেবল প্রপার্টি, ওর ডেফিনেশনে এইগুলো রয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, কিসের এক্সাম্পল বলো তো? কিসের এক্সাম্পল বলো তো? বাইকের এক্সাম্পল দিয়েছিলাম। বাইকের এক্সাম্পলটা এখানে প্রপার্টি হবে না, কারণ এখানে যেগুলো প্রপার্টি বলেছে সেইগুলো তোমাকে প্রপার্টি হিসাবে ধরতে হবে। বাইকের এক্সাম্পল এখানে প্রপার্টি হবে না, মুভেবল প্রপার্টি হবে না। কমন সেন্স অ্যাপ্লাই করলে তুমি বাইককে প্রপার্টি বলবে, ঠিক আছে? কিন্তু এখানে যে প্রপার্টি রয়েছে, এখানে প্রপার্টির ডেফিনেশনে কি রয়েছে? এখানে প্রপার্টির ডেফিনেশনে কোথাও তুমি দেখতে পাচ্ছ বাইক রয়েছে? এখানে প্রপার্টির ডেফিনেশনে কিন্তু বাইক কোথাও নেই। তাহলে প্রপার্টি বলতে কিন্তু এগুলোই বোঝাবে: আর্চিওলজিক্যাল কালেকশন, স্কাল্পচার, জুয়েলারি, পেন্টিং, বুলিয়ন, ড্রয়িং, এনি ওয়ার্ক অফ আর্ট, শেয়ার, সিকিউরিটিজ, এগুলো সব প্রপার্টির ডেফিনেশনে আসবে। তাহলে এখানে পড়ে দেখো, ঘনশ্যাম রিসিভড 40,000 কার কাছ থেকে পেয়েছে? মিস্টার তিনিদা। কত টাকা পেয়েছে? 40,000। অ্যান্ড 20,000 কার কাছ থেকে পেয়েছে? মিস্টার ঘনাদা। তাহলে সেটা কি ট্যাক্সেবল হবে? টোটাল কত টাকা পেলো? 40,000 আর 20,000। তাহলে ঘনশ্যাম টোটাল কত টাকা পেলো? ঘনশ্যাম টোটাল পেলো 60,000 টাকা। আর যেটা কতর বেশি?
যেটা 50,000-এর বেশি 10 লাখ ট্যাক্স, 10,000 ট্যাক্সেবল। তাহলে 50,000-এর বেশি, তাহলে পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। কত টাকা ট্যাক্সেবল হবে? ট্যাক্সেবল হয়ে যাবে, ট্যাক্সেবল হয়ে যাবে 60,000 টাকা, পুরোটাই ট্যাক্সেবল হবে। মানে স্যার 50,000-এর বেশি হলে পুরোটা ট্যাক্সেবল হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। এইখানে কি লেখা রয়েছে? যদি উইথাউট কনসিডারেশনে ক্যাশ রিসিভ করো গিফটে, এখানে কি লেখা রয়েছে আরেকবার পড়ে দেখো। যদি ক্যাশ গিফট রিসিভ করো বা এফডি, এফডি তোমার নামে কেউ করে দিয়েছে, এনএসসি চেক তোমাকে কেউ দিয়েছে, তো সেক্ষেত্রে যদি 50,000 এক্সিড করে যায়, তাহলে হোল অফ দ্য এগ্রিগেট, পুরো এগ্রিগেট, হোল লেখা রয়েছে, হোল অফ দ্য এগ্রিগেট ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। তাহলে আমাদের এক্সাম্পলে গণেশ শ্যাম 20,000 রিসিভ করেছে গনাদা থেকে, আর মিস্টার গনাদা, আর 40,000 তিনিটা, তো টোটাল 60,000, যেটা কি 50,000-এর বেশি, সুতরাং পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। ডিম ডিভিডেন্ড ছেড়ে দাও, আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স। আচ্ছা, ইনকাম ফ্রম আদার সোর্স ক্যালকুলেশন করার সময়, তোমাকে কিছুটা ছাড় পাওয়া যাবে, তোমার কিছুটা ইনকাম থেকে ছাড় হবে, মানে ডিডাকশন। আদার সোর্সের যে ইনকাম, সেই ইনকাম থেকে কিছুটা তুমি ডিডাকশন পাবে। তাহলে সেই ডিডাকশন গুলো কি দেখে নাও। এখানে দেখো ফ্যামিলি পেনশন যেটা পেয়ে থাকবে, ওর স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে 15,000 টাকা অর 33%, 15,000 টাকা অর 33% অফ ইনকাম, হুইচ এভার ইজ লেস, সেটা ছাড় হবে। সাপোজ তুমি ফ্যামিলি পেনশন পেয়েছো 70,000 টাকা, তাহলে কতটা ছাড় হবে ফ্যামিলি পেনশন থেকে? ইনকাম ফ্রম আদার সোর্সে তো আসবে, তো কতটা ছাড় হবে ফ্যামিলি পেনশন থেকে? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে? ফ্যামিলি পেনশন রিসিভড, তাহলে ডিডাকশন কতটা হবে? ডিডাকশন স্ট্যান্ডার্ড ডিডাকশন কতটা হয় বলো? পুরোটা তো 70,000 ট্যাক্সেবল হবে না, কারণ এখানে বলেছে 15,000 আর 33.33%, হুইচ এভার ইজ লেস, তাহলে কতটা ট্যাক্সেবল হবে ফ্যামিলি ইনকাম? তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স ক্যালকুলেশনে তোমার কিছু ডিডাকশন তুমি পেয়ে যাবে। তাহলে 70,000-এ 3 ভাগ করো না, 70,000-কে 3 ভাগ করলে কত হচ্ছে? 23,000 সামথিং হবে, 23,000 সামথিং আর 15,000, 333। ও 23,000 সামথিং 15,000, তো কোনটা ছোট সব থেকে? 15,000। 15 স্যার, 15। তাহলে এটা ছাড় হবে, বাকিটা ট্যাক্সেবল হয়ে যাবে। কতটা ট্যাক্সেবল হয়ে যাবে তাহলে? 55,000 ট্যাক্সেবল। তাহলে ফ্যামিলি ইনকাম, ফ্যামিলি পেনশন থেকে ডিডাকশন 15,000 আর
3.33%, whichever is lower, সেটা তোমার ডিডাকশন হবে। এরপরে ইনকাম ফ্রম সাবলেটিং, এটা কতটা ডিডাকশন হবে দেখো। ইনকাম ফ্রম সাবলেটিং থেকে কি ডিডাকশন তুমি পেতে পারো? এরপরে দেখো ইনকাম ফ্রম সাবলেটিং, ওতে কতটা ছাড় হবে? তুমি প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার ভাড়ায় দিয়ে সাবলেটিং, আচ্ছা লেটিং আউট রয়েছে, এটা তো সাবলেটিং নেই, তো প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার ভাড়ায় দিয়ে তুমি যে টাকা পাচ্ছ সেখান থেকে কতটা ডিডাকশন হবে? কতটা ডিডাকশন হবে? তোমার রিপেয়ার করতে যা খরচা হচ্ছে, ভাড়া নিয়ে না ভাড়া দিয়ে স্যার? ভাড়া দিয়েছো, ভাড়া দিয়েছো, সেটাই তো, আপনি বলছেন নিয়ে। লেটিং আউট ভাড়া দিয়েছো, দিয়ে তুমি টাকা পাচ্ছ, তো সেক্ষেত্রে সেই টাকার থেকে কতটা ছাড় তুমি পাবে, ঠিক আছে? লেটিং আউট অফ প্ল্যান্ট, কি বলেছি যে প্ল্যান্ট মেশিনারি আর ফার্নিচার, এটা যদি তোমার বিজনেস হয়, এটা যদি তোমার বিজনেস হয় তাহলে তো ওটা বিজনেস ইনকামে এসে যাবে। আর যদি তোমার ওটা বিজনেস না হয়, তুমি মাঝে মধ্যে ভাড়ায় দাও, এক আধবার ভাড়ায় দিয়েছো, সেখান থেকে কতটা ছাড় পেয়ে যাবে? ইনকাম ফ্রম আদার সোর্সেস, যখন ইনকামটা ক্যালকুলেট করছে, ইনকাম ফ্রম আদার সোর্সেসে যখন এই হেডে যখন ইনকামটা ক্যালকুলেট করছো, লেটিং আউট অফ প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার, তখন রিপেয়ারের খরচা, ডেপ্রিসিয়েশন, তাহলে প্ল্যান্টকে রিপেয়ার করতে ওর ডেপ্রিসিয়েশন ছাড় পাবে, মেশিনারির রিপেয়ার খরচা ডেপ্রিসিয়েশন ছাড় পাবে, ফার্নিচারের রিপেয়ারের খরচা ডেপ্রিসিয়েশন ছাড় পাবে, ঠিক আছে? তাহলে বলেছি কি, এটা যদি তোমার বিজনেস হয় তাহলে তো বিজনেস ইনকামে এসে যাবে, আর যদি তোমার বিজনেস না হয়, মাঝে মধ্যে ভাড়ায় দিয়ে থাকো, তাহলে আদার সোর্সে এসে যাবে। তাহলে এই পয়েন্ট বলে দিলাম। আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম ইফ রেমিটেড বিফোর ডিউ ডেট, এখানে এটা একটা পয়েন্ট ছিল যে বলেছিলাম যে এমপ্লয়ি কন্ট্রিবিউশন যদি তুমি কি করো, যদি তুমি এমপ্লয়ির কাছ থেকে কেটে নাও, এমপ্লয়ির কন্ট্রিবিউশন যদি এমপ্লয়ির কাছ থেকে কেটে নাও আর সেটা যদি টাইমের মধ্যে না জমা করো, সেটা তোমার আদার সোর্সেস ইনকাম থেকে যাবে। তাহলে কি বললাম যে এমপ্লয়ির কাছ থেকে কেটে নিয়েছো, কি জন্য কেটেছো? স্টাফ ওয়েলফেয়ার, স্কিম। স্টাফ ওয়েলফেয়ার স্কিম বলতে তোমার প্রভিডেন্ট ফান্ড, সুপারঅ্যানুয়েশন ফান্ড, এইসব ফান্ডের জন্য তুমি কেটে রেখেছো। যখন তুমি কেটে রেখেছো আর যদি তুমি সেটা ওই ফান্ডে জমা না করো, তাহলে কি ইনকাম হয়ে যাবে? বিজনেস ইনকাম। আর বিজনেস ইনকাম যদি না দেখাও তাহলে ওটা আদার সোর্সের ইনকাম হয়ে যাবে। এইবার এবার কেটে নেওয়ার পর তুমি যদি ওইটা আবার জমা করে দাও, যেই ফান্ডের জন্য নিয়ে রেখেছো, প্রভিডেন্ট ফান্ডের জন্য সাপোজ নিয়ে রেখেছো, ওইটা আবার জমাই করে দিলে, তাহলে কি হয়ে যাবে? সেটা কি আর ট্যাক্সেবল হবে? ট্যাক্সেবল তো আর হবে না, পুরোটাই তখন ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? যতটা তুমি ওই ফান্ডে জমা করবে ততটাই ছাড় পেয়ে যাবে। এখানে লেখা রয়েছে দেখো, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিম ইফ রেমিটেড বিফোর ডিউ ডেট, যদি তুমি টাইমের মধ্যে ওটাকে জমা করে দাও, এমপ্লয়ির কাছ থেকে যেটা কেটে রেখেছো সেটা তো বিজনেস ইনকাম ওর আদার সোর্সেস ইনকাম হিসাবে ট্রিট হয়ে যাবে। আর যদি ওইটা টাইমের মধ্যে জমা করে দাও পিএফএ বা সুপারঅ্যানুয়েশন ফান্ডে, তাহলে সেটা ছাড় হয়ে যাবে পুরোটাই। আর যদি পার্টলি জমা করো তখন পার্টলি ছাড় হবে।
আচ্ছা, এখানে কি বলেছে? কমিশন অর রেমুনারেশন ফর রিয়েলাইজিং ডিভিডেন্ড অর ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। সাপোজ তুমি ডিভিডেন্ড পাওয়ার জন্য কিছু তোমাকে খরচা করতে হয়েছে, কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছো, ঠিক আছে, কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছো, আর সেই ইনভেস্টটা তুমি নিজে করছো না, অন্য কাউকে দিয়ে করাচ্ছ। সেই ইনভেস্টটা নিজে করছো না, অন্য কাউকে দিয়ে করাচ্ছ, আর সে তোমার কাছ থেকে কি নিচ্ছে? কমিশন নিচ্ছে। সে যে তোমাকে বলে দিচ্ছে যে এই জায়গায় ইনভেস্ট করো, ওই জায়গায় ইনভেস্ট করো, সে তোমার কাছ থেকে কি নিচ্ছে? সে তোমার কাছ থেকে কমিশন নিচ্ছে। তাহলে তুমি যখন ডিভিডেন্ডটা পাবে, তখন সাপোজ ডিভিডেন্ড পেলে সাপোজ ফরেন কোম্পানির থেকে, কারণ ইন্ডিয়ান কোম্পানির তো পুরোটাই এক্সাম রয়েছে। ডিভিডেন্ড কোম্পানি থেকে পেয়েছো ফরেন কোম্পানির থেকে সাপোজ 50,000, আর সেই ডিভিডেন্ডটা ইনকাম করতে গিয়ে তোমার যে খরচা হয়েছে সেটা হচ্ছে 2,000 কমিশন লেগেছে, কারণ তুমি অন্যকে দিয়ে কাজটা করিয়েছো 2,000। তাহলে 2,000 টাকা কি হয়ে যাবে? ছাড় পেয়ে যাবে। তাহলে বাকিটা কি হয়ে যাবে? ট্যাক্সেবল। বুঝতে পারলে? যে কমিশন বা অন্য কিছু দিয়েছো, রেমুনারেশন ফর রিয়েলাইজিং ডিভিডেন্ড অর ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তাহলে এইগুলো হচ্ছে ডিডাকশন পাবে ইনকাম ফ্রম আদার সোর্স যখন ক্যালকুলেট করবে। তাহলে প্রথম কি ছিল যে ফ্যামিলি পেনশনের 15,000 বা 33.33%, হুইচ এভার ইজ লোয়ার, তুমি ডিডাকশন পাবে। তারপরে কি বললাম যে প্ল্যান্ট মেশিনারি ফার্নিচার যদি তুমি ভাড়ায় দাও, সেক্ষেত্রে তোমার যদি রিপেয়ার করতে হয়, ডেপ্রিসিয়েশন হয়ে থাকে ওদের প্ল্যান্ট ফার্নিচার মেশিনারির, সেগুলো তুমি ছাড় পেয়ে যাবে। আর এই ইনকামটা যদি তুমি বিজনেসে দেখাও, তাহলে তো বিজনেসের হেডে যেমন তোমার ছাড় হয় সেভাবে হবে, কিন্তু যদি আদার সোর্সে দেখাও সেক্ষেত্রেও তুমি রিপেয়ার ডেপ্রিসিয়েশন ছাড় পাবে। আর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এক্ষেত্রে কি বললাম যে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস স্টাফ ওয়েলফেয়ার স্কিমে, এতে বললাম যে যতটা তুমি ওদের কাছ থেকে কেটে রেখেছো সেটা ট্যাক্সেবল হয়ে যাবে বিজনেস ইনকামে, অথবা যদি তুমি বিজনেস ইনকাম না দেখাও তাহলে আদার সোর্সেসে হয়ে যাবে ট্যাক্সেবল। আর সেখান থেকে কতটা ছাড় হবে? যদি তুমি সেটা টাইমের মধ্যে জমা করে দাও, এখানে লেখা রয়েছে বিফোর ডিউ ডেট, টাইমের মধ্যে জমা করে দাও। প্রভিডেন্ট ফান্ডে কত তারিখের মধ্যে জমা করতে হয়? অ্যাডভান্স অ্যাকাউন্টে তো পড়েছো, জমা করতে হয় 15 তারিখে পরের মাসে। যদি টাইমের মধ্যে জমা করে দাও তাহলে তো তোমার ওইটা ইনকাম হবেই না, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ডিডাকশন, ইনকাম ফ্রম আদার সোর্স ক্যালকুলেট করতে গেলে কি কি ডিডাকশন পাবে। এখানে একটা কোশ্চেন রয়েছে, সলভ করা যাক। From the following particulars submitted by Mr. Ranjan, compute his taxable income. Director fees, রঞ্জন রিসিভ করেছে এই সমস্ত ইনকাম নিচের ফলোইং ইনকামস রিসিভ বাই মিস্টার রঞ্জন। তোমাকে কি করতে হবে? তার ট্যাক্সেবল ইনকাম কম্পিউট করতে হবে, ঠিক আছে? ট্যাক্সেবল ইনকাম কম্পিউট করো। ডাইরেক্টর ফিস কত? 3,000। ট্যাক্সেবল পুরো হবে না কিছু ছাড় হবে? ডাইরেক্টর ফিসে কিছু বলা ছিল ছাড়ের কথা? ডাইরেক্টর ফিসে কি কোনো ছাড়ের কথা বলা ছিল? তাহলে পুরোটাই ট্যাক্সেবল হবে, fully taxable. Agricultural income from land situated in India, agricultural land situated in India, তার মানে agricultural income from India, এটা কি ট্যাক্সেবল হবে না এক্সাম্পট হবে? এটা exempted তো। এক্সাম্পট হবে। তারপরে এগ্রিকালচারাল ইনকাম ফ্রম নেপাল, নেপালের এগ্রিকালচারাল ইনকাম কি হবে? এটা ট্যাক্সেবল। ট্যাক্সেবল হবে। আচ্ছা, এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। এফডিআর বলতে ফিক্সড ডিপোজিট, ব্যাংকের কাছ থেকে ইন্টারেস্ট পেয়েছো। কার উপরে ইন্টারেস্ট পেয়েছো? এফডির উপরে, ইন্টারেস্ট পেয়েছো। গ্রস বলতে টিডিএস না বাদ দিয়ে, মানে যতটা ট্যাক্স ডিডাক্ট করার কথা সেটা এর মধ্যে ইনক্লুড রয়েছে, মানে ডিডাক্ট করেনি, সেটা বাদ দেয়নি, মানে টোটাল যে ইন্টারেস্ট পুরোটাই রয়েছে। টোটাল ইন্টারেস্ট তোমার 12,000।
তাহলে ফিক্সড ডিপোজিটের উপরে ইন্টারেস্ট ট্যাক্সেবল হবে কি, কোনো ছাড় আছে দেখলে কি কোনো? না না না। পুরোটা ট্যাক্সেবল হবে আপাতত। এবার অন্য সেকশনে ছাড় রয়েছে, কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স যখন এই হেডে ক্যালকুলেশন করছো, এই হেডে কোনো ছাড় নেই, এই হেডে পুরোটাই ট্যাক্সেবল। এবার এফডির ছাড় অন্য সেকশনে থাকতে পারে, এফডির যে ইন্টারেস্টের ছাড় সেটা অন্য সেকশনে ওই 80C 80D সেসবে থাকতে পারে, কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স যখন ক্যালকুলেট করছো এই হেডে কোনো ছাড় নেই। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট ট্যাক্সেবল হয়ে যাবে, ঠিক আছে, এটা অন্য সেকশনে ছাড় রয়েছে, কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স হেডে কোনো ছাড় নেই। গভর্নমেন্ট সিকিউরিটির উপরে ইন্টারেস্ট ট্যাক্সেবল। ট্যাক্সেবল। প্রভিডেন্ট ফান্ডের উপরে এটা কি এক্সাম কোথাও দেখতে পেয়েছো? দেখতে পাওনি? না। তো ট্যাক্সেবল এই হেডে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, উপরে গিয়ে দেখা যাক, কোথাও দেখা না। দেখো এনএসসির যে ব্যাপারটা রয়েছে এটা ছাড় রয়েছে, ঠিক আছে, এটা তোমার এখানে ট্যাক্সেবল নেই, এখানে আমি যেটা দেখলাম ট্যাক্সেবল সেভিংস অ্যাকাউন্টের উপরে নেই, এটা ট্যাক্সেবল নয়, ছাড় রয়েছে। আর পিপিএফ এর উপরেও এটাও ছাড় রয়েছে, পিপিএফ এর উপরে এটা অন্য সেকশনে ছাড় রয়েছে, তো এটা আলটিমেটলি ছাড় হবে, এটা আলটিমেটলি ছাড় হবে, আর এটাও আলটিমেটলি ছাড় হবে। আর ডিভিডেন্ড ফ্রম অজন্তা লিমিটেড, এটা কোথাকার কোম্পানি, কিছু বলা আছে কি? স্যার ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সাম্পট হবে, ইন্ডিয়ান কোম্পানি বলে দিয়েছে, ইন্ডিয়ান কোম্পানি বলে দিয়েছে ছাড় হবে। লটারি প্রাইজ ট্যাক্সেবল হবে, লটারি প্রাইজ ট্যাক্সেবল। ট্যাক্সেবল। 30% না স্যার? 30% কেটে নেবে, গ্রস কেন বলেছে যে ও টিডিএস কেটে নেয় না, এটা হচ্ছে ট্যাক্স না বাদ দিয়ে পুরো লটারির টাকা, পুরো লটারির টাকা, এটা থেকে যদি ট্যাক্স কাটে তাহলে তো 12,000 কাটা হয়ে যাবে, নেট পাবে যেটা সেটা 30% বাদ দিয়ে। রেন্ট ফ্রম সাবলেটিং, ফ্ল্যাট সাবলেটিং করেছো আর ট্যাক্সেবল। পুরোটাই ট্যাক্সেবল হবে। লেন্ড ফ্রম সাবলেটিং কি কোনো ছাড় ছিল? এখানে যে ডিডাকশন দেখলে, ডিডাকশনে কি কোথাও রেন্ট ফ্রম সাবলেটিং বিজনেসের থেকে যে ইনকাম সেখান থেকে কোনো ছাড় কি দেখতে পেলে? এখানে একটা পয়েন্ট ছিল যে এনি আদার ইনকাম, এনি আদার এক্সপেন্স ফর আর্নিং ইনকাম, কোনো ইনকাম করতে গিয়ে যদি তোমার এক্সপেন্স হয়, তোমার একটা ইনকাম আদার সোর্সে ট্যাক্সেবল হচ্ছে, তোমার একটা ইনকাম আদার সোর্সে ট্যাক্সেবল হচ্ছে, আর সেটা আর্ন করতে গিয়ে তোমার কোনো এক্সপেন্স হয়েছে, তাহলে সেটা ছাড় হবে। কিন্তু এখানে সাবলেটিং যেটা করেছো, সাবলেটিং থেকে কত পাচ্ছ? সাবলেটিং থেকে পাচ্ছ 12,000, সাবলেটিং থেকে পাচ্ছ 12,000, কিন্তু যার কাছ থেকে ভাড়ায় নিয়েছো তাকে কত করে দিচ্ছ? 6,000। আর 600 টাকা তোমার কিসে লস হলো, কিসে খরচা হলো? 6,600 টাকা তোমার খরচা হলো, 600 টাকা খরচা হলো তোমার রেন্ট রিয়েলাইজ করার জন্য। তুমি যে এই 12,000 টাকা পাচ্ছ না, 12,000 টাকা, 12,000 টাকা যেটা পাচ্ছ, কি হলো সাউন্ড হচ্ছে, বন্ধ করো। তুমি এই যে 12,000 টাকা পাচ্ছ, এই 12,000 টাকা কালেকশন করতে গিয়ে, এই 12,000 টাকা কালেকশন করতে গিয়ে তোমার 600 টাকা কি হলো?
খরচা হলো, স্পেন্ড। 12,000 টাকা কালেকশন করতে গিয়ে 600 টাকা খরচা হলো। আর তুমি লটারির জন্য 10,000 টাকা টিকিট পারচেজ করেছো। তুমি 10,000 টাকা কি করেছো? টিকিট পারচেজ করেছো। আচ্ছা, এখানে বলে দিই যে লটারি থেকে যে ইনকাম হবে ওইটাতে কোনো এক্সপেন্স ছাড় হবে না। লটারি থেকে তোমার যে ইনকাম হবে সেইখানে তোমার কোনো এক্সপেন্স ছাড় হবে না। লটারি থেকে ইনকামের কোনো বুঝতে পেলাম না এক্সপেন্স, স্যার, কি বললি? লটারি থেকে যে ইনকাম হবে ওখান থেকে কোনো এক্সপেন্স ছাড় হবে না, ঠিক আছে? পুরোটাই ট্যাক্সেবল। তুমি যদি 1,00,000 টাকার লটারি জিতো আর সেই লটারিতে তোমার টিকিট কাটতে হয়েছে 30,000 টাকা, তাহলে কি তুমি কি বলবে সরকারকে যে আমার 70,000 টাকা নেট লটারি থেকে ইনকাম, তো আমি 70,000 টাকার উপরে ট্যাক্স দেবো? না, ওইভাবে করলে হবে না। তোমাকে পুরো 1,00,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? লটারি থেকে যে ইনকাম তার থেকে কোনো এক্সপেন্স ছাড় পাওয়া যায় না। আর এখানে যে রেন্ট রিয়েলাইজ করার জন্য যে 600 টাকা এটা মাইনাস হবে। যে তাহলে দেখা যাক কি রয়েছে। ডাইরেক্টর ফিজ ফুলি ট্যাক্সেবল, কোনো ছাড় নেই। নেপাল থেকে যে ইনকাম ফুলি ট্যাক্সেবল, কোনো ছাড় নেই। ইন্টারেস্ট অন এফডি কোনো ছাড় নেই। পোস্ট অফিসের যে সেভিং ডিপোজিট এটা তোমার কোন সেকশনে ছাড় আছে? এটা তোমার ছাড় রয়েছে 80 টিটিএ তে, ঠিক আছে? এটা 80 টিটিএ তে ছাড় রয়েছে, এক্সাম্পট করে দিয়েছে। গভর্নমেন্ট সিকিউরিটির উপরে যে ইন্টারেস্ট ছাড় নেই। পিপিএফ এর উপরে ইন্টারেস্ট ছাড় রয়েছে। এনএসসি 3,000 ট্যাক্সেবল। আচ্ছা, এনএসসি তে ছাড় নেই, এনএসসি তো এর ছাড় নেই। এনএসসি পিপিএফ এর উপরে ছাড় রয়েছে, পিপিএফ এর যে ইন্টারেস্ট ওটার উপরে ছাড় রয়েছে। ডিভিডেন্ড ফ্রম অজন্তা লিমিটেড, এটা ইন্ডিয়ান কোম্পানি, ছাড় হয়ে গেছে। লটারিতে কোনো এক্সপেন্স ছাড় হবে না। লটারির টিকিট কত টাকা কিনেছিলে? লটারি কত টাকা দিয়ে কিনেছিলে টিকিটটা? টিকিট কিনতে খরচা হয়েছিল 10,000। 10,000। আর টিকিট থেকে লটারি কত পেয়েছো? কত টাকা পেলে? 40,000। কোনো টাকা ছাড় হবে না, কোনো এক্সপেন্স ছাড় হবে না, কোনো এক্সপেন্স ছাড় হবে না, পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। লটারি পুরোটাই ট্যাক্সেবল হয়ে যাবে। কিন্তু তুমি যে রেন্ট তুমি 12,000 পেলে, সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট কত করতে হয়েছে রেন্টের জন্য? 12,000 টাকা ইনকাম করতে গিয়ে পেমেন্ট করতে হলো 6,000 টাকা ভাড়ায় নিয়েছিলে, ঠিক আছে? আর 600 টাকা, ওই 12,000 টাকা তোমার কালেকশন করতে 600 টাকা খরচা হয়েছে। এটা কিসের? 600 টাকা কালেকশন করতে খরচা হয়েছে। আর এটা তোমার যার কাছ থেকে ভাড়ায় নিয়েছিলে, একজনের কাছ থেকে ভাড়ায় নিয়ে তো তুমি তারপরে দিয়েছো অন্যকে, তো তাহলে টোটাল খরচা হয়েছে 6,600। তাহলে তোমার নেট ইনকাম হচ্ছে সাবলেটিং থেকে 5,400। তাহলে তোমার টোটাল ইনকাম ফ্রম আদার সোর্স রয়েছে এত টাকা। বুঝতে পারলে? তোমার ইনকাম ফ্রম আদার সোর্স চ্যাপ্টার শেষ হয়ে গেছে। কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। নেক্সট দিন স্যার ভালো করে পড়ে তারপরে করবো। কি ভালো করে? বলছি আজকে স্যার এইটুখানি টাইমে স্যার মানে অতটা হবে না, তবে ডাউট থাকলে নেক্সট দিন আপনার কাছে জেনে নিই। হ্যাঁ হ্যাঁ, সে শিওর। তাহলে কি বললাম যে লটারি থেকে কোনো এক্সপেন্স বাদ যাবে না। অন্য কোনো কেসে তোমার যদি ইনকাম করতে গিয়ে যদি খরচা হয়ে থাকে, কোন হেডে? এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস হেডে বলা হচ্ছে। যদি কোনো ইনকাম করতে গিয়ে খরচা হয়ে থাকে সেটা ছাড় হবে। কোন পয়েন্ট বলছে? এখানেও একটা পয়েন্ট রয়েছে, ফর আর্নিং ইনকাম। এখানে বলা রয়েছে যে কোনো ইনকাম আর্ন করতে গিয়ে, ইনকাম ফ্রম আদার সোর্সেস এর কোনো ইনকাম আর্ন করতে গিয়ে যদি কোনো খরচা হয়ে থাকে সেইগুলো ছাড় হবে। যেমন আমরা দেখলাম কি এখানে
যে তুমি বিল্ডিং সাবলেটিং করেছো, ফ্ল্যাট এখানে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট সাবলেটিং করেছো, ফ্ল্যাট সাবলেটিং করে তুমি পাচ্ছ 12,000, কিন্তু দিচ্ছ কত 6,000 টাকা যার কাছ থেকে ভাড়ায় নিয়েছো। আর এই 12,000 টাকা রিয়েলাইজ করতে তোমার খরচা কত হলো 600 টাকা। তাহলে তোমার নেট ইনকাম কিন্তু স্যার 12,000। লটারিটা বাদে বললো। হ্যাঁ, লটারি করা যাবে না। লটারি অলওয়েজ যত টাকা পাবে পুরোটাই ট্যাক্সেবল হবে, ওটার থেকে কোনো ছাড় হবে না, কোনো এক্সপেন্স ছাড় হবে না। ঠিক আছে? তাহলে আজকে এতটাই। ইনকাম ফ্রম আদার সোর্স, এটা ছোট চ্যাপ্টার ছিল। এটা আমাদের এখানে রেকর্ড রয়েছে, তুমি পরে দেখে নিতে পারো। এটাকে 2-3 বার দেখে নেবে তো তোমার চ্যাপ্টারটা পুরো মেমোরাইজ হয়ে যাবে। রেকর্ডিং রয়েছে, আমি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে? শুভজিৎ পরে এসেছো, জয়েন করেছো। প্রথমের দিকে আমি এগুলো যেমন বলেছিলাম কি ম্যান ইন্স্যুরেন্স কি, তারপর অ্যাডভান্স মানি ফরফিটেড। তুমি অ্যাডভান্স মানি ফরফিটেডে ছিলে? অ্যাডভান্স মানি ফরফিটেড যখন বলেছিলাম ছিলে? এই যে পয়েন্টটা রয়েছে, শুভজিৎ ছিলে? ঠিক আছে, আজকে তাহলে এতটাই। কিছু বলার থাকলে বলো, না তো আমি এন্ড করবো। ঠিক আছে স্যার, এন্ড করে হুম।